হ্যাঁ মামা বলো, কেমন আছো? শুভ, তোর তো কোনো খবরই নেই। এখন নামকরা লেখক, মামাকে কি আর মনে থাকবে? কি যে বলো মামা, তোমাকে ভুলতে পারি নাকি? আসলে লেখার এত চাপ যে আর খবর নিতেই পারছি না, তার জন্য ক্ষমা করে দাও আমাকে। আমি তো নতুন জায়গাতে বদলি হলেই তোকে খবর দেই। লেখক মানুষ তুই, নতুন জায়গাতে নতুন গল্পের প্লট পেতেই পারিস। আমি শিক্ষক মানুষ, একা থাকি। তুই এসে কটা দিন থাকলে আমার বেশ ভালোই লাগবে। মামা শুভকে নতুন ঠিকানাটা জানিয়ে দিল। শুভ নিজেও কদিন ধরে ভাবছিল, এই একঘেয়ে লেখা থেকে যদি একটু মুক্তি পাওয়া যেত তাহলে মন ও শরীর দুটোই ফুরফুরে হয়ে যেত। মামার নতুন ঠিকানা পুরুলিয়া জেলার খুশিপুর নামক জায়গাতে। শুভ দিন দুয়েকের মধ্যেই খুশিপুরে উপস্থিত হলো। ট্রেন থেকে নেমে দেখে বাইরে আকাশ মেঘাচ্ছন্ন, যদিও বৃষ্টি এখন ধরেছে। জায়গাটাতে পৌঁছে সত্যি মনটা খুশি হয়ে যায় শুভর। চারিপাশে নির্মল বাতাস, সুন্দর পরিবেশ, সত্যি সে এক অপূর্ব অনুভূতি। কি রে শুভ, অনেকটা সময় দাঁড়িয়ে আছিস নাকি? স্কুল থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল রে। শুভ এক কোণে স্টেশনের বেঞ্চে বসে দূরে সুন্দর গ্রামের দিকে তাকিয়েছিল। মামার গলার আওয়াজে সম্বিত ফিরে বলে, ও মামা, তুমি এসে গেছো? না গো, খুব বেশি সময় আসেনি, কিন্তু খুশিপুরে পৌঁছে সত্যি মনটা খুশি হয়ে গেছে। কি বুঝলে লেখক মশাই, এবারে বাড়িতে চলুন। হা হা হা। শুভ মুচকি হেসে বেঞ্চি থেকে ওঠে। চল, আর দেরি নয়, এবার বাড়িতে চল। মামা, তোমার ভাড়া বাড়িটা গ্রামের শেষের দিকে মনে হচ্ছে। গ্রামের শেষের দিকে বটে। বেশ নিরিবিলি শান্ত পরিবেশ। স্কুলের একজন শিক্ষক আমাকে ওই বাড়ির সন্ধান দেয়। ওই বাড়ির মালিক কলকাতাতে থাকেন। বেশ কম ভাড়াতেই পেয়ে গেছি। একজন রান্নার লোকও পেয়েছি। সকালে বিকেলে এসে রান্না করে দিয়ে যায়। এইসব কথার মাঝেই ওরা বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। শুভর বাইরে থেকে দেখে বাড়িটা বেশ ভালো লাগে। ছোট্ট ছিমছাম সুন্দর একটি বাড়ি। দুজন বাড়িটার ভেতরে যায়। এত কম ভাড়ায় এত সুন্দর বাড়ি, এ তো ভাবাই যায় না। হাত মুখ ধুয়ে জলযোগ সেরে শুভ ঘরে এসে বসে। চল শুভ, ছাদে চল, দেখবি ছাদ থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায়। এরপর শুভ মামার সাথে ছাদে ওঠে। চারিপাশের দৃশ্য দেখে ওর মনটা ভরে যায়। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, দিগন্ত জুড়ে ধান ক্ষেত। চাষিরা সেখানে চাষ করছে। কিন্তু একটা বিষয় দেখে শুভর বেশ অবাক লাগে। মামার বাড়ি থেকে কিছুটা দূরেই একটা পুরনো ভাঙা বাড়ি, আর সাথেই পুরনো ভাঙা কবর। মামা, চারিপাশের পরিবেশ এত সুন্দর, কিন্তু ওই যে দূরে ভাঙা বাড়িটা কার? ওখানে পুরনো কবর ছিল মনে হচ্ছে। আমিও এসে ওই বাড়িটা দেখে বেশ কয়েকজনকে ওই বাড়িটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেন জানি না ওই বাড়িটা আর কবরের কথা বলতেই সবাই কেমন যেন একটা এড়িয়ে চলে। কেউ বাড়িটা নিয়ে কোনো কথাই বলতে চায় না। কথাটা শোনার পর বাড়িটা ও পুরনো কবর নিয়ে যেন শুভর কৌতূহল আরো বেড়ে যায়। শুভ, আবার বৃষ্টি শুরু হয়েছে। চল চল, তাড়াতাড়ি চল, ঘরে ফিরে চল। শুভ আর মামা নিচে ফিরে আসে। শুভ তার ঘরে এসে দেখে ওর থাকার ঘরটা সুন্দর করে গোছানো হয়েছে। বাহ, কি সুন্দর ফুরফুর করে বাতাস বইছে। শুভ এক পা দুই পা করে ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে তখন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, আর দূরে দেখা যাচ্ছে পুরনো কবরস্থান আর সেই ভাঙা বাড়িটা। শুভ যেন এক মুহূর্তের জন্য মনে হলো কোনো সাদা ছায়া বাড়িতে রয়েছে। কি রে শুভ, জানলার ধারে দাঁড়িয়ে ওইভাবে কি দেখছিস? কোনো গল্প টল্প মাথায় আসছে না কি রে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি,
ওই যে দূরের বাড়িতে তুমি কোনোদিন কাউকে দেখেছো? কেউ থাকতো? তুমি কি কোনোদিন গিয়েছো ওখানে? কে থাকতো তা তো জানি না, কাউকে জিজ্ঞেস করলে ওই সাপখোপ আছে ওইখানে, তাই ওই বাড়িটা ভালো না এইসব বলতো আর কি। আর কখন থেকে ওই বাড়িটা নিয়ে পড়েছিস, ছাড় তো ওসব। এরপর শুভ আর মামা বাড়িটার কথা ভুলে গিয়ে অন্যান্য কথাতে হারিয়ে গেল। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি আর সনসনে হাওয়ার জন্য শুভ কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। একটা আওয়াজে ওর ঘুম ভাঙে। তখন রাত অনেক গভীর। একসাথে অনেকে ফিসফিস করে কথা বলছে মনে হচ্ছে। শুভ খাটে উঠে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে আওয়াজটা বাইরের থেকে আসছে। শুভ জানলার সামনে বাইরের দিকে তাকিয়ে দেখে বাইরে ঝিরঝির করে তখনও বৃষ্টি হচ্ছে, যদিও আকাশ বেশ পরিষ্কার। অন্ধকারে চোখ সইতে সামনের দিকে তাকিয়ে দেখে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা সেই পুরনো কবরের মাটিগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে। আর তার নিচ থেকে বেরিয়ে আসলো প্রথমে একটি হাত, তারপর একটু একটু করে পুরো শরীরটা। শরীর বলাটা ঠিক হবে না, কারণ তাদের একজনের শরীর বলে কিছুই নেই। তার বদলে যেটা আছে সেটা হলো কঙ্কাল। সে যেন এক ভয়ঙ্কর দৃশ্য। শুভ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে ও যেটা দেখছে তা একেবারে সত্যি। প্রতিটা কবর থেকে উঠে কঙ্কালগুলি একসাথে জড়ো হয়। কঙ্কালগুলির অবস্থা দেখেও বোঝা যাচ্ছে প্রতিটা কঙ্কালের বয়স এক নয়। কঙ্কালগুলি একসঙ্গে এগিয়ে চলল সেই পুরনো ভাঙা বাড়িটার দিকে। বাড়িটার কাছাকাছি পৌঁছে কঙ্কালগুলি বাড়িটার চারিপাশে ঘুরতে থাকে, যেন ওদের খুব চেনা কেউ ওখানেই আছে। এমন সময় তুই সামনের ঘটে যাওয়া কাণ্ডটা দেখতে পাচ্ছিস? মামা যে কখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে তা শুভ বুঝতেও পারেনি। শুভ কাঁপা গলাতে বলে, এ তো এক বিভীষিকাময় দৃশ্য। আজকের সময়ে এটা আমি কি দেখছি, বিশ্বাসই করতে পারছি না। আমি এই বাড়িতে আসা থেকেই এই দৃশ্য দেখছি। আমি শুরুতে ভেবেছিলাম আমি ভুল দেখছি, কিন্তু রোজ রাতে একই ভুল তো হতে পারে না। এখনকার অনেককে ওই বাড়ির কথা জিজ্ঞেস করলেই যেন ভয়ে চুপচাপ হয়ে যায়। এই কারণে এ বাড়িতেও বেশি দিন কেউ টেকে না। শুভ আর মামা বৃষ্টির রাতে বাইরে আরো একবার তাকিয়ে দেখে কঙ্কালগুলি যেন ওই বাড়ি থেকে কিছু একটা বাইরে আনতে চাইছে, কিন্তু তারা পারছে না। ওই কঙ্কালগুলি কখনো তোমার বাড়ির কাছাকাছি এসে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে? না রে, ওরা কিন্তু কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানায় আসেনি। কেন জানি না, তবে আমার মনে হয় এ বাড়িতে ইষ্টদেবতার আশীর্বাদ রয়েছে। তার মানে ওই বাড়িতে বিশেষ কিছু একটা আছে যাকে ওরা বাইরে আনতে চাইছে, কিন্তু ওদের সেই ক্ষমতা নেই বলে পারছে না। চলো এখনই ওই বাড়িতে যাব। চলো চলো। কি বলছিস কি তুই? এটা কিন্তু কোনো গল্প নয়, এটা বাস্তব। এই গ্রামের কেউই ওই বাড়ির দিকে কিন্তু যায় না। আর তুই কিনা বলছিস এখন ওই বাড়িতে যাবি? তোর মাথা ঠিক আছে তো? কেন জানি আমার মনে হয় ওই বাড়িতে বিশেষ কিছু আছে আর আমাকে আকর্ষণ করছে। তবে মামা, পৃথিবীতে এরকম অনেক ঘটনাই আছে যা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সত্যি। শুভর মধ্যে যেন অলিক কিছুকে জানার অদম্য কৌতূহল তৈরি হয়েছে। শুভ দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। মামাও তার প্রাণের অধিক ভালোবাসায় ভাগ্নেকে কি একা ছাড়তে পারে, তাই সেও ভয়কে পেছনে ফেলে এগিয়ে চলে শুভর সাথে। পুরনো কবরগুলির পাশ দিয়ে যেতে শুভর আর মামার শরীরে শিহরণ তৈরি হয়। কবরগুলির ভেতর থেকে কেউ বা কারা যেন ওদের দিকে তাকিয়ে আছে। সেই পুরনো বাড়িটার কাছাকাছি যেতে ওরা অবাক হয়ে গেল। কোথায় সেই বিভৎস চেহারার কঙ্কালগুলি? কেউ কোথাও নেই। এ কি, এখানে তো কেউ নেই। আমরা কি ভুল দেখলাম? না না মামা, কিছু একটা আছে। চলো ভিতরে গিয়ে দেখি।
এত রাতে বাড়ির ভেতরে যাব? কিছু একটা তো অলৌকিক আছে, যেটা আমি অনুভব করতে পারছি। আজ আমি জেনেই যাব। শুভ আর মামা বাড়ির ভেতরে গিয়ে ঢুকলো। ওরা চোখে দেখলো না ঠিক, কিন্তু অদৃশ্য কিছু চেহারা ওদের দিকেই তাকিয়ে আছে। ঘরের ভেতর পুরোপুরি অন্ধকার, আর একটা বিকট পচা গন্ধ। একবার ভাঙা একটা জানলা দিয়ে বাইরে থেকে আসা অল্প আলোতে ঘরের এদিকে ওদিকে চাইতেই একপাশে চোখে পড়তেই শুভ আর ওর মামা শরীর শিউরে ওঠে। একটি পচা গলা দেহ পড়ে আছে, শরীরে পকা কিলবিল করছে। শুভ, এটা কি দেখছি? এখানে থাকা ঠিক হবে না। চলো চলো চলো, এক্ষুনি বেরো এখান থেকে। এই বলে ওরা বেরোতে যাচ্ছে, এমন সময় ওই পচা গলা দেহ অতি কষ্টে বলে, আমাকে মুক্তি দাও, এখানে রেখে যেও না, আমার আত্মার মুক্তি হচ্ছে না। শুভ আর মামা থমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে পচা গলা দেহটাই কথা বলছে। বাপরে, কি ভয়ঙ্কর দৃশ্য! আমি রফিকুল, এটাই আমার বাড়ি ছিল। এই কবরস্থানে আসা লাশেদের মাটি দিতাম, কিন্তু আমি যখন মরলাম এই গ্রামের মানুষরা জেনেও কেউ আমাকে কবর দিল না। আমি নাকি অছুত, আমাকে ছুতে নেই। হায় রে আল্লাহ! কিন্তু আমি যাদের কবর দিয়েছি তাদের শরীর নেই, কিন্তু আত্মা বেঁচে আছে। তাই রোজ রাতে আমাকে নিতে আসে তারা, কিন্তু দেহ না থাকায় তারা পারে না। শুভ আর ওর মামার কাছে সব বিষয়টা এখন স্পষ্ট হয়। মানুষ রফিকুলকে ডোম ভেবে অছুত মনে করলেও কবরের নিচে যারা আছে তারা রফিকুলকে কেউ ভুলে যায়নি। শুভ আর ওর মামার সব ভয় তখন কেটে গেছে, রয়েছে শুধুমাত্র শ্রদ্ধা কবরের নিচের অধিবাসীদের জন্য। আপনার মুক্তি আজকেই হবে, ক্ষমা করে দিন এই স্বার্থপর সমাজকে। শুভ আর মামা রফিকুলের দেহটি নিয়ে বাইরে বেরিয়ে আসে। আবার বৃষ্টি শুরু হয়েছে, যেন প্রকৃতিও কাঁদছে রফিকুলকে দেখে। মামা আর শুভ রফিকুলের বাড়ি থেকেই পুরনো কোদাল জোগাড় করে রফিকুলের বাড়ির কাছের কবরস্থানে ওর দেহ কবর দেয়। ঠিক তখনই রফিকুলের সাদা ছায়া হাসি মুখে বাতাসে আকাশে মিলিয়ে যায়। মামা, অনেক ভূতের গল্পের সন্ধানে অনেক কিছু লিখেছি, কিন্তু আজ এক বড় শিক্ষা পেলাম, ভালোবাসার আর মনুষ্যত্বের। একদম ঠিক বলেছিস শুভ। শুভ আর মামা বাড়ির দিকে রওনা দেয়।